গল্পের শুরুতে ফ্রান্সের এক গলিতে আমরা কিছু ব্রিটিশ সৈনিককে দেখতে পাই যারা প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাচ্ছিল। কিন্তু কেন তারা সেখান থেকে পালাচ্ছিল? কারণ জার্মান সৈন্য হিটলারের নেতৃত্বে তাদের আক্রমণ করছিল। সেখানে প্রায় তারা ধ্বংস হয়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে একজন সৈন্য যার নাম ছিল টম, সে কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয় আর পৌঁছে যায় এক সমুদ্র তীরে, যেখানে তার বাকি সঙ্গীরাও ছিল। আসলে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময় হিটলারের জার্মান সৈন্য ভীষণ শক্তিশালী ছিল। তাকে হারাতে ব্রিটিশ সরকার কয়েকটি দেশের সাথে অ্যালাইড করে জার্মানির সাথে যুদ্ধ শুরু করে। কিন্তু ডানকার্ক সমুদ্র তটে জার্মান সৈন্য ব্রিটিশ সৈন্যদেরকে ফাঁদে ফেলে তাদের ভয়ঙ্করভাবে ঘেরাও করে। লাখো সৈন্য বাঁচার আর কোনো উপায় না পেয়ে তারা কেবল এখন বাড়ি ফিরতে চাইছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা কি বাড়ি ফিরতে পেরেছিল জানবো আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ফিল্মি দোকান, আর আজকে নিয়ে আসা হয়েছে ডানকার্ক, যেটি একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। তাহলে চলুন গল্পের আসল জায়গায় ফেরা যাক। এখন দেখানো হয় যে টম সমুদ্র তটে পৌঁছে সেখানে আরেকজন সঙ্গীর সাথে দেখা করে, যার নাম ছিল গিবসন। সে তখন আরেকজন সঙ্গীকে কবর দিচ্ছিল। টমও তা দেখতে পেয়ে সেও তাকে সাহায্য করে, কিন্তু এখন তাদের দুজনেরই চোখে এক হতাশা আর ভয়ের ছাপ স্পষ্ট ছিল। আসলে এই সমুদ্র তীরে যত সৈনিক ছিল সবাই তার যুদ্ধের কারণে ভীষণভাবে ক্লান্ত আর মানসিকভাবে ভেঙে পড়েছিল। কেউ আর যুদ্ধ করতে চাইছিল না, সবাই শুধু বাড়ি ফেরার জন্য অস্থির হয়েছিল। এই সমুদ্র তীরে প্রায় 3 লাখের মতো সৈন্য একথাই ভাবছিল। ঠিক তখনই জার্মান ফাইটার প্লেন এখানে এসে তাদের উপর বোমা ফেলতে শুরু করে, যার কারণে অনেক সৈন্য তাদের প্রাণ হারিয়ে বসে। আর এই আক্রমণের সুযোগ নিয়ে টম আর গিবসন একটি পরিকল্পনা তৈরি করে। মৃত একটা লাশ নিয়ে তারা জাহাজ পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। আসলে এটা ছিল একটা হসপিটাল শিপ, আর এই দুজন মৃত লাশের অজুহাতে তারা এই জাহাজে করে এখান থেকে পালাতে চেয়েছিল। কিন্তু তাদের এই জাহাজে চড়তে বাধা দেওয়া হয়, কারণ ইতিমধ্যে এই জাহাজ পুরো ভরে গিয়েছিল। আর এখন বাড়ি ফেরার যে রাস্তা ছিল সেটা ছিল সিপোর্টের আশেপাশেই লুকিয়ে পড়া, যাতে পরবর্তী জাহাজ আসলে সেটাই করে বসে এখান থেকে পালিয়ে যাওয়া যেতে পারে। তাই তারা সেখানে লুকিয়ে পড়ে। এখন হাসপাতাল সিপোর্ট থেকে একটু দূরে যেতেই জার্মান ড্রাইভ বোম্বার এসে তাদের উপর অ্যাটাক করে দেয়, ফলে পুরো জাহাজটা ডুবে যেতে থাকে এবং জাহাজে থাকা সবাই লাফাতে শুরু করে। আর এই দৌড়ঝাঁপ বা তাড়াহুড়োর মধ্যে টম আবার একটি সৈনিককে বাঁচিয়ে ফেলে, যার নাম ছিল অ্যালেক্স। এখন যুদ্ধের এই গোলাগুলি থেকে পালাতে পালাতে ওরা চলে আসে এক ব্রিটিশ জাহাজের দিকে, যেটা তখন সমুদ্রের এক কিনারায় ভাসছিল। এরপর তিনজনই সেই জাহাজে পৌঁছায়। সবাই সেই জাহাজের ভিতরে গেলেও গিবসন বাইরেই থেকে যায় এবং অ্যালেক্স আর টম ভিতরে গিয়ে খাবার খেতে থাকে। কিন্তু তখনই সেই জাহাজের উপর জলের নিচ থেকে হঠাৎ আক্রমণ শুরু হয়, যার ফলে পুরো জাহাজ ডুবে যেতে থাকে। কিন্তু টম আর অ্যালেক্স তখনও সেই জাহাজের ভিতরেই আটকে পড়ে, প্রায় তারা দম হারাতে থাকে। কিন্তু ঠিক সময় গিবসন তাদেরকে দেখতে পেয়ে তড়িহড়ি গিয়ে দরজা খুলে দেয় এবং দুজনকেই মৃত্যুর হাত থেকে আবার বাঁচিয়ে দেয়। এরপর তারা তিনজনই সাঁতার কেটে কোনো মতে সেখান থেকে সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছায়। এখন তিনজনেই হতাশ হয়ে যায়। তারা ভাবতে থাকে তারা যতই চেষ্টা করুক এই জায়গা থেকে ঠিকঠাক ভাবে বেরোনো এক প্রকার অসম্ভব, তারা হয়তো এখানেই শেষ। এদিকে ইংল্যান্ড দেখানো হয়, যেখানে ইংল্যান্ডের প্রেসিডেন্ট লোকাল লোকেদেরকে রিকোয়েস্ট করেন তোমাদের যত প্রাইভেট বোট রয়েছে সবই যেন দেশের কাছে সৈন্যদের উদ্ধার করতে দেওয়া হয়, কারণ ডানকার্ক সমুদ্র তটে আমাদের অনেক সৈন্য ফেসে আছে, যেখানে বড় জাহাজ ঢুকতে পারবে না, কারণ সমুদ্রের গভীরতা সেখানে বেশি একটা না। সেজন্যই দরকার ছোট ছোট বোট। তাই সকলেই তাদের ছোট ছোট বোটগুলো ডানকার্ক সমুদ্র তটে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এরই মধ্যে একজন লোক থাকে যার নাম ডসন। সে নিজের বোট না পাঠিয়ে নিজেই তার ছেলে পিটারকে নিয়ে রওনা দেয় ফ্রান্সের দিকে, যাতে সেখানে ফেসে যাওয়া সৈন্যদের উদ্ধার করে ফিরিয়ে আনতে পারে। মিস্টার ডসন যখন গভীর সমুদ্রে পৌঁছায় তখন সে দেখে একটু দূরেই ভেসে আছে একটা ভাঙা জাহাজের ধ্বংসস্তূপ এবং তার উপরে রয়েছে আরেকজন সৈন্য। মিস্টার ডসন ওনাকে উদ্ধার করে এবং নিজের বোটে তুলে নেয়। সে পুরোপুরি ভাবে আতঙ্কিত অবস্থায় ছিল। আসলে এই সৈন্য কোনো মতেই ডানকার্ক থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার প্লেনটা খারাপ হয়ে সেটা সমুদ্রে ক্রাশ করেছিল। কিন্তু যখন সে বুঝতে পারে যে ডসনের বোট আবার ডানকারের দিকেই ফিরে যাচ্ছে, তখন সে একদম ভয় পেয়ে যায়। মিস্টার ডসনকে সে বলে প্লিজ ডানকারের দিকে আর যেও না, কারণ একবার সেখানে গেলে আর ফিরে আসা যাবে না। এখন শুধু আমি আমার বাড়ি যেতে চাই। কিন্তু মিস্টার ডসন আর তার ছেলে পিটার হার মানতে রাজি ছিল না। ওনারা ঠিক করেই রেখেছিল যে করেই হোক যতজন সৈনিক সম্ভব হয় ডানকারে গিয়ে উদ্ধার করেই ফিরবে। এদের সঙ্গে ছিল জর্জ নামের আরেকজন ছেলে, ওকেও তারা আগেই কোথা থেকে যেন উদ্ধার করেছিল। কিন্তু এনাকে এখন আর সামলানো যাচ্ছিল না, ভয়ে আর আতঙ্কে একেবারে সে ভেঙে পড়েছিল। এই অবস্থায় ও এখন ডসনের বোটের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে যায় এবং এই কারণে তাদের মধ্যে হাতাহাতি লেগে যায়, যাদের মধ্যে এক সময় জর্জ নামের ছেলেটার মাথায় মারাত্মক চোট লাগে। কিন্তু পিটার ওকে সামলাতে গিয়ে তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। তবে পিটার বুঝতে পারে জর্জের অবস্থা খুবই খারাপ। চোখ দিয়ে সে দেখতে পাচ্ছিল না, কারণ ওর মাথার আঘাতটা খুবই গভীরভাবে লেগেছিল। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে জর্জ নিজেও কিছু পরোয়া করছিল না, কারণ ও সব সময় চেয়েছিল জীবনে কিছু একটা গর্ব করার মতো কাজ করবে, যাতে তার ছবি খবরের কাগজে ছাপা হয় এবং তার শিক্ষক আর তার বন্ধুরা সবাই তা দেখে তার প্রতি গর্ববোধ করে যে জর্জ কতটা সাহসী ছিল। এদিকে যার কারণে জর্জ মাথায় চোট পায়, সেও এবার চুপচাপ হয়ে যায়। তাই আর কথা না বাড়িয়ে পিটার আর তার বাবা ডসন আবার বোট ঘুরিয়ে ডানকারের দিকে এগিয়ে চলে। অন্যদিকে
অন্যদিকে ডাঙ্কা সমুদ্র তটে টম, গিবসন আর অ্যালেক্সকে দেখা যায়। ওরা কয়েকজন স্কটিশ সৈন্যদের সাথে যুক্ত হয়ে পড়ে এবং সবার সাথে মিলিত হয়ে সামনের দিকে এগিয়ে চলে। অল্প এগিয়ে ওরা একটা জাহাজ দেখতে পায় যেটা সমুদ্র তটের একদম কিনারায় আটকে আছে। ওরা বুঝতে পারে সাগরে এটাকে টেনে নেওয়া অত সহজ হবে না। এমনকি তারা জানতো সাগরের জল দিনে দুবার উপরে উঠে, অর্থাৎ জোয়ার উঠে। তাই ওরা ঠিক করে এইবার যখন জল উপরে উঠবে তখন এই জাহাজটা আপনাতেই ভাসবে আর সেই সুযোগে আর এটা নিয়ে এই বিপজ্জনক সমুদ্র তট থেকে পালাতে পারবে। এখন তাই সবাই মিলে ঢুকে পড়ে ওই জাহাজের ভিতরে, যেখানে একজন ক্যাপ্টেনও ছিল। তিনি বাকিদের সাবধান করে এই জায়গাটা খুবই বিপজ্জনক, তাই এখানে দেরি করা উচিত হবে না। কথাটা বলা মাত্রই আচমকা ওদের উপর জার্মান সৈন্যদের আক্রমণ শুরু হয়। তবে কিছুক্ষণ পর গুলিবর্ষণ বন্ধ হয়। আসলে জার্মান সৈনিকরা জানতো না যে ওই জাহাজের ভিতরে সৈন্য লুকিয়ে আছে। ওরা শুধু নিজেদের নিশানা প্র্যাকটিস করছিল। এরপর ধীরে ধীরে জলের স্তর বাড়তে শুরু করে, কারণ জার্মান সৈন্যরা যেখানে যেখানে গুলি করেছিল সেই সব গুলি ছিদ্র দিয়ে জল এবার ভিতরে ঢুকতে শুরু করে। সবাই এটা বুঝতে পারে জল যদি এভাবে ভিতরে ঢুকতেই থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই এই জাহাজটা ডুবে যাবে। এমনকি এখান থেকে সাঁতার কেটেও পালানো যাবে না। সেই ভয়ে ওদের মধ্যে আলোচনা শুরু হয়, কিন্তু গিবসন কিছুই বলছিল না। আসলে যখন থেকে সে টমের সাথে দেখা করেছিল তখন থেকে সে কিছুই বলেনি। তাই ছেলেটাকে সবাই আবার সন্দেহ করতে শুরু করে যে এই ছেলেটা নিশ্চয়ই জার্মান সৈন্য হবে কিংবা জার্মান জাসুস হবে। কিন্তু পরে জানা যায় গিবসন আদৌ কোনো জার্মান সৈন্য না, সে আসলে ফ্রান্সেরই একজন সৈন্য। গল্পের একদম শুরুতে যে সৈন্যটাকে কবর দেওয়া হচ্ছিল সে ছিল একজন ব্রিটিশ সৈনিক। সুতরাং তার যে ইউনিফর্ম ছিল সেটা গিবসন বদলে নেয়, কারণ ডাঙ্কার থেকে প্রথমে ব্রিটিশ সৈন্যদের উদ্ধার করছিল। তাই কেবল ইউনিফর্ম বদলে সে ব্রিটিশদের মতো সেজেছিল যাতে সে নিজের দেশে ফিরে যেতে পারে। কিন্তু এখন জাহাজের মধ্যে যেসব গুলি ছিদ্র হয়েছিল তা দিয়ে ভিতরে জল ঢুকতে শুরু করেছিল। তার সলিউশন এখনো কেউ খুঁজে বের করেনি যে কিভাবে জল বন্ধ করা যাবে। তবে শেষ পর্যন্ত এখন জাহাজটা ডুবে যেতে শুরু করে। অনেকেই কোনো মতে জাহাজের ভিতর থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু গিবসনের পা তখন একটা চেনে জড়িয়েছিল। সে চেষ্টা করেও সেটা খুলতে পারছিল না, তাই জাহাজের সাথেই ডুবে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়। অন্যদিকে টমি আর অ্যালেক্সকে দেখা যায় ওরা এখন দূরেই একটা বড় জাহাজ দেখতে পায়। তাই ওরা ভাবতে থাকে কিভাবে ওটা অব্দি যাওয়া যাবে যাতে করে প্রাণ বাঁচানো যায়। এদিকে আকাশে দেখা যায় তিনটা ব্রিটিশ ফাইটার প্লেন যারা ডাঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে, যাতে জার্মান ফাইটার প্লেনগুলো ধ্বংস করতে পারে, যেগুলো তাদের সৈনিকের উপর বম্বিং এবং জাহাজের উপর হামলা করছিল। দেখতেই দেখতে একদম তিনটি প্লেন জার্মান প্লেনের উপর ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করতে শুরু করে। কিন্তু এদের যে ক্যাপ্টেন সবার আগে তার প্লেনটাই ক্র্যাশ করে। আর এখন আকাশে দুটোই ফাইটার প্লেন উঠতে থাকে, যার মধ্যে একটা প্লেনের পাইলট ফেরিয়ার থাকে। কিন্তু ফেরিয়ার যে প্লেনে ছিল সেটার যে ফিউল মিটার থাকে সেটা ভেঙে যায়, যার কারণে সে বুঝতে পায় না যে তার ফিউল কখন শেষ হবে। সুতরাং তাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এরপর দুজনই জার্মানি প্লেনের উপর হামলা করতে শুরু করে এবং খুব তাড়াতাড়ি তারা একটা বোম্বার প্লেন নিচে নামিয়ে দেয়। কিন্তু সাথেই একটা ব্রিটিশ প্লেনও ক্র্যাশ হয়ে যায়। আর যে জায়গায় সেটা ক্র্যাশ হয় সেখান থেকে মিস্টার ডসনের বোট খুব কাছেই থাকে। সৌভাগ্যক্রমে সেই প্লেনটা সে ক্র্যাশ হতে দেখে নেয়। তবে প্লেনটার যে পাইলট থাকে সে ভিতরেই ফেসে যায়। সে চেষ্টা করে প্লেনটার গেট খুলতে পারছিল না। সে প্রায় দম বন্ধ হয়ে মারা যাচ্ছিল। ঠিক তখনই পিটার সেই গেট ভেঙে দিয়ে তাকে উদ্ধার করে। এরপর তারা আবার ডাঙ্কা সমুদ্র তীরের দিকে এগিয়ে চলে। কিন্তু এখন ব্রিটিশদের একটাই প্লেন অবশিষ্ট থাকে, যেটিকে এখন ফেরিওর চালাচ্ছিল। এমনকি সে এক নাগারে জার্মান প্লেনের উপর হামলা চালাতে থাকে। এদিকে সাঁতার কাটতে কাটতে টমি আর অ্যালেক্সকে দেখা যায় ওরা এখন সেই বড় জাহাজটার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে জার্মান ফাইটার প্লেন এসে সেই জাহাজের উপরেও বোম ফেলতে শুরু করে এবং মুহূর্তে সেটা বিচ্ছিন্ন হয়ে জলে ডুবতে থাকে। এবং তা দেখে টমি আর অ্যালেক্সের বেঁচে ফেরার আশা আবার ভেঙে যায়। কিন্তু ঠিক তখনই মিস্টার ডসন আর তার ছেলে পিটার তাদের বোটটা নিয়ে সেখানে এসে পৌঁছায় এবং অনেক সৈন্যকে উদ্ধার করতে থাকে। তখন অ্যালেক্স ও টমিও ওই বোটেই উঠে পড়ে। তবে তাদের যে বোট সেটি নিয়ে ভাঙা জাহাজটার কাছাকাছি যায় না, কারণ সাগরের জলে তখন প্রচুর তেল ভাসছিল, যা যে কোনো সময় আগুন ধরে যেতে পারত। তাছাড়া ওদের বোট এখন পুরোপুরি ভর্তি হয়ে গিয়েছিল, তাই আর কাউকে তোলা সম্ভব ছিল না। অন্যদিকে ডাঙ্কা সমুদ্র তীরে অনেক মানুষ নিজেদের স্পিড বোট, নৌকা, ইয়ট নিয়ে চলে আসে সৈন্যদের উদ্ধার করতে। এদিকে ফেরিয়ারকে দেখা যায় সে এখন জার্মান ফাইটার প্লেনের বিরুদ্ধে একাই লড়ছিল। একে একে সে সমস্ত জার্মান প্লেনকে নিচে নামিয়ে ফেলে। এই কারণে মিস্টার ডসন ও বাকিরা বাকি সৈন্যদের উদ্ধার করতে পেরেছিলেন, কারণ জার্মান প্লেন তাদের উপর বোমা ফেলতে পারছিল না। এতে করে শত শত সৈন্যের জীবন রক্ষা পায়। তবে ডসনের বোটে যে ছেলেটার মাথায় আঘাত লেগেছিল তার এখন মৃত্যু হয়ে যায়। কিন্তু কেউ ওর মৃত্যুর জন্য সেই সৈন্যটাকে দোষ দেয় না, কারণ সবাই জানতো সে ইচ্ছে করে কিছু করেনি। এমনকি সে ভীষণ আতঙ্কে ছিল বলেই সে শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্যই সে ওরকম আচরণ করেছিল। এদিকে আকাশে ফেরিয়ারের ফাইটার প্লেনের তেল পুরোপুরি শেষ হয়ে যায়, যার ফলে তাকে বাধ্য হয়ে জার্মান এলাকাতেই নামতে হয়। নেমেই ফেরিয়ার তার প্লেনে আগুন লাগিয়ে দেয়। এরপর জার্মান সৈন্যরা তাকে ধরে ফেলে এবং বন্দি বানিয়ে নেয়। অন্যদিকে 3 লাখ সৈন্যকে ডাঙ্কা সমুদ্র তট থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়, কিন্তু কমান্ডার এখনো সেখানেই থেকে যায়,
কারণ এখনো ওখানে অনেক ফরাসি সৈন্য আটকে রয়েছে। তিনি ওদেরকে উদ্ধার করতে চান। এদিকে সমস্ত ব্রিটিশ সৈন্যরা ইংল্যান্ডে ফিরে আসে, যাদেরকে এখন বীর হিসেবে বরণ করে নেওয়া হয়, কারণ ওরা নিজের প্রাণ বাজি রেখে যুদ্ধ করতে গিয়েছিল। যদিও ওরা যুদ্ধে জিতে আসেনি, তবুও তাদের সাহস আর আত্মত্যাগের জন্য সবাই তাদের সম্মান জানায়। এদিকে চার্চিল পত্রিকা পড়ে টম জানতে পারে যেখানে ফিরে আসার কথা ছিল মাত্র 45,000 সৈন্য, সেখানে ফিরে আসে 3,35,000 সৈন্য। অর্থাৎ আমাদের এই অপারেশন সফল হয়েছে। এদিকে পিটারকে দেখানো হয় যে জর্জের কাহিনী মিডিয়াকে জানায়, ফলে তার ছবি আর সংবাদপত্রে প্রকাশিত হয়, যার স্বপ্ন সর্বদাই জর্জ দেখেছিল। এই যুদ্ধে ব্রিটিশ প্রেসিডেন্ট চার্চিল যদিও 3,35,000 সৈন্য বাঁচিয়ে নেয়, তবে হিটলার আর চার্চিল দুজনেই অবাক থাকে। চার্চিল আতঙ্কে ছিল, কারণ তার জন্য ভারতবর্ষে 30 লাখ নিষ্পাপ লোকের মৃত্যু হয়। তো এই হলো আজকের গল্পের সত্য ঘটনা। আশা করি আজকের এই গল্প আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর এই চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।